নমস্কার বন্ধুরা, স্বপ্ন আজকে সার্থক। অর্থাৎ আমরা হেলিকপ্টারে করে পৌঁছে গেলাম এই স্বর্গীয় স্থান অর্থাৎ কেদারনাথের মন্দিরে। এত মাস ধরে আমাদের নানা রকম টেনশন চিন্তা আর আজকেই হলো শেষ। অর্থাৎ আমরা পৌঁছে গেলাম বাবার কাছে। একমাত্র বাবার কৃপা ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। এত সুন্দর পরিবেশ আমরা ভাবতেই পারিনি যে বাবা আমার। তাই আজকের পর্বে থাকছে সমগ্র কেদারনাথজির মন্দিরের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং পারিপার্শ্বিক সমস্ত দ্রষ্টব্য স্থানের দর্শন। যেমন রয়েছে ঠিক উপরেই এই বিখ্যাত ভৈরবনাথের মন্দির, অর্থাৎ কেদারনাথজির ঠিক উপরেই যে ভৈরবনাথজির মন্দির রয়েছে, এই ভৈরবনাথজির মন্দির সম্বন্ধেও কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে এই পর্বে। এবং ভৈরবনাথজির মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে আসব আদি শঙ্করাচার্যের মন্দিরে। অর্থাৎ আদি শঙ্করাচার্যের মন্দিরও কিন্তু এই পর্বে আপনাদের দর্শন করাবো। এবং সব শেষে থাকবে ত্রিযুগী নারায়ণের মন্দির, অর্থাৎ যেখানে শিব ও পার্বতীর শুভ বিবাহ হয়েছিল। গুড মর্নিং। আমি এখন রয়েছি ফাটাতে আমাদের হোটেলে। অসাধারণ সৌন্দর্য, পরিষ্কার আকাশ, ঠাকুরের কৃপায় চাঁদ উঠে গেছে। এবার আপনাদের নতুন জিনিস দেখাচ্ছি। দেখুন, কেদার ডোম দেখা যাচ্ছে হোটেলের ঘর থেকে। ফাটা শহর থেকে কেদার ডোম, অসাধারণ সৌন্দর্য, ভোলেনাথের কৃপায় এত ভালো ওয়েদার। বাসগুলো যাচ্ছে, টুরিস্ট বাস কেদারের দিকে। পুরোপুরি হিমালয়ান রেঞ্জ চোখের সামনে এসছে, পরিষ্কার আকাশ। এই যে গুজরাট ভ্রমণ, এটিই ছিল আমাদের রাত্রি নিবাসের জায়গা। গতকাল রাত্রি প্রায় 8:30টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি। রাত্রেবেলা থাকায় আমরা ভালো করে বুঝতেও পারিনি যে কীরকম এই হোটেলটা হবে। আমাদের আগে থেকেই হোটেলটা ঠিক করা ছিল, তাই আমাদের ড্রাইভার সোজা এই হোটেলে নিয়ে এসে ওঠায়। হোটেলের ছাদ থেকে সমগ্র কেদার রেঞ্জের কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। খুবই ভালো লাগছিল এই দৃশ্য দেখতে। আসলে আমরা তো এখন ওই পাহাড়গুলোর তলাতেই চলে যাব, কারণ কেদারনাথজির মন্দির তো ওই পাহাড়গুলোর ঠিক তলাতেই। রূপোর মতো ঝকঝক করছে সূর্যের আলো। বহুদিন থেকে দিনটার কথা ভাবছিলাম। দেখুন সেই সুন্দর দৃশ্য, সত্যি প্রাণ ভরে যায়, অপূর্ব সুন্দর। আমরা এখন ফাটাতে রয়েছি। ফাটা থেকে এই অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, এদিকে চৌখাম্বার মাথাটা দেখা যাচ্ছে, এদিকে সুমেরু, পাশের কেদার ডোম ঠিক এর পেছনে আছে, সেজন্য এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের হোটেলের এই পজিশনটি কিন্তু খুব সুন্দর। একদম নিচেই রাস্তা রয়েছে, অর্থাৎ এই রাস্তাটাই কিন্তু রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথের দিকে যাচ্ছে। চারিদিকে সবুজ পাহাড়, আর মাঝখানে পুরো সামনের দিকটা ওপেন এই হোটেলের। আর হোটেল থেকে তো ভারী সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ওই কেদারনাথ রেঞ্জের।
সকালে আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। এখানে দেবাশিস রয়েছে, রেডি হচ্ছে, এবার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে গোপাও কমপ্লিট হয়ে গেছে, নিচ্ছে। ও হ্যাঁ, আমরা কিন্তু এবার রেডি হয়ে নিচে চলে এসেছি। শুধু ড্রাইভারের জন্য ওয়েট করছিলাম, কারণ ড্রাইভার সাহেব মনে হয় একটু ব্রেকফাস্ট করতে গেছে। গাড়ি রেডি রয়েছে। এখান থেকে আমরা প্রথম চলে যাব ফাটা হেলিপ্যাডে, এবং সেখান থেকে আমাদের হেলিকপ্টার সকাল 9টায়। জানি না ওখানে গিয়ে এবার কি হবে, খুবই চিন্তার মধ্যে রয়েছি। কারণ বিমান যাত্রা অনেকবার করেছি, কিন্তু হেলিকপ্টারে জীবনে প্রথম। এবার চললাম আমরা সেই হেলিপ্যাডের দিকে, অর্থাৎ থাম্বি এয়ারলাইন্সের হেলিপ্যাড। ড্রাইভার সাহেবও ভালোভাবে জানতো না সঠিকভাবে ওই হেলিপ্যাডটা কোথায় রয়েছে। যাই হোক, কয়েকজন স্থানীয় লোককে জিজ্ঞেস করে আমরা ওই হেলিপ্যাডের দিকে এবার চললাম। হেলিপ্যাডে ওঠার রাস্তাটা কিন্তু পুরোপুরি ভালো নয়, কিছুটা রাস্তা কিন্তু খুবই খারাপ রয়েছে দেখলাম। এটা আরও ভালো হওয়া উচিত, কেন এত ট্যুরিস্ট এখানে আসে এবং সবাই তো হেলিপ্যাডে যাওয়ার জন্য আসছে। তো রাস্তাটা একটু যদি ভালো হয় তাহলে আমাদের জার্নিটা অনেক ভালো হতো। যাই হোক, চলে এলাম আমরা কিন্তু সেই হেলিপ্যাডে। ভারী সুন্দর অপূর্ব দৃশ্য। হেলিকপ্টার, এটা তো আমার ছোটবেলাকার স্বপ্ন ছিল। আমরা দূরে দূরেই শুধু দেখতাম হেলিকপ্টার উড়ে যাচ্ছে, হয়তো কোনো নেতা মন্ত্রীরা যাচ্ছে। কিন্তু সেই হেলিকপ্টারে যে আমাদের চাপার একটা সুযোগ হয়ে যাবে কেদারনাথজির কৃপায়, সেটাই আশ্চর্যের বিষয়। দেখুন, এই হচ্ছে থাম্বি এয়ারলাইন্সের হেলিপ্যাড। আমরা যখন পৌঁছালাম তখন কিন্তু হেলিকপ্টার যাত্রা বন্ধ রয়েছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার হেলিকপ্টার যাত্রা শুরু হলো। আমাদেরও চিন্তামুক্ত হলাম। শুনেছিলাম ওপরে নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তাই কিছুক্ষণের জন্য হেলিকপ্টার যাত্রা ওরা স্থগিত রেখেছে। এটা একটা খুব রিস্কের বিষয়, কারণ ওপরে উঠে যাওয়ার পর যদি নিচের সঙ্গে কোনো রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু সমূহ বিপদ। যাই হোক, হেলিকপ্টারের ওঠা নামা দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেল, তবুও কিন্তু আমাদের ডাক পড়ল না এখনো পর্যন্ত। তাই খুব চিন্তাও হচ্ছিল, কারণ যে কোনো মুহূর্তেই কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে। যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো যাত্রাই ক্যান্সেল হয়ে যাবে। খুব চিন্তিত হয়ে আমরা বসেছিলাম। হেলিকপ্টারে কিন্তু আমরা 4 জন একসঙ্গে যেতে পারিনি। এর কারণ হচ্ছে হেলিকপ্টার কিন্তু একটা নির্দিষ্ট ওজনের বাইরে আর লোড নেওয়া যায় না। তাই আমার বন্ধুদের প্রথমে জায়গা হয়ে গেল হেলিকপ্টারে। ওরা কিন্তু এই ফ্লাইটটাতেই উড়ে গেল কেদারের পথে। আমরা বসেই আছি, দেখা যাক কখন আমাদের টার্ন আসে। দেখতে দেখতে ওপর থেকে দেখি একটি হেলিকপ্টার নামছে। আমাদের মনটা ভীষণ আশায় ভরে উঠল, যদি এই টার্নই আমাদের হয়। দেখা যাক ঠাকুর কি করেন। ঠাকুরের কৃপায় এবার কিন্তু আমাদের টার্ন চলে এলো। আমরা উড়ে গেলাম ওপরে হেলিকপ্টারের সঙ্গে। ওদিকের এত সুন্দর দৃশ্য, কল্পনার কথা। আমরা প্লেনে অনেক ওপর থেকে দেখি, কিন্তু ভালো বোঝা যায় না নিচের অবস্থা।
হেলিকপ্টারে কিন্তু খুব একটা উপরে তো ওড়ে না, তার ফলে নিচের সমস্ত পর্বতের মালভূমি, নদী, ঝর্ণা সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। ভীষণভাবে ভালো লাগছে। এই যাত্রাটা সত্যি সত্যি একটা সারা জীবনের মতো একটা স্মৃতি থেকে গেল, যে আমরা অ্যাটলিস্ট হেলিকপ্টারের অন্ততপক্ষে একবারও কিন্তু চাপতে পেরেছি। জয় কেদার। ঠাকুরের আশীর্বাদ না থাকলে কিন্তু এই হেলিকপ্টারের টিকিট আমরা পেতাম না, আর এই হেলিকপ্টারের টিকিট না পেলে আমাদের হয়তো কেদার যাওয়াই সম্ভব হতো না। তাই তো বলি, কেদার যদি যায় তাহলে আপনি কিন্তু ঠিকই পৌঁছে যাবেন কেদারে। প্রত্যেকটি হেলিকপ্টারই 5 জন করে যাত্রীকে নিতে পারে। পিছনে দুটো, সামনাসামনি 4 জন বসতে পারবেন, আর সামনে 1 জন। এখানে কিন্তু কেবিনটা পুরো ডিভাইড করা আছে, অর্থাৎ সামনের কেবিনের অংশ থেকে কিন্তু পেছনের কেবিনটা পুরো আলাদা রয়েছে। কিছু কিছু হেলিকপ্টারে এই ডিভাইডারটা থাকে না, তাই গোটাটাই কিন্তু একটাই কেবিন থাকে। অবশ্য সেগুলো একটু ছোট হয়, আর আমাদের এই হেলিকপ্টারটি মোটামুটি ভালোই বড় ছিল। হেলিকপ্টার থেকে নিচে দেখা যাচ্ছে, দেখুন ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি পায়ে হেঁটে যারা কেদার যায় তাদের রাস্তা। অর্থাৎ এই যে রাস্তা, এইভাবে হাঁটতে হাঁটতে দেখুন অনেকেই দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। আমাদের হেলিকপ্টার ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। অবশেষে আমরা প্রায় পৌঁছেই গেলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম কিন্তু সেই স্বর্গীয় স্থানে, অর্থাৎ কেদারনাথজির মন্দিরের সামনে। বহুদিন ধরে ভাবছিলাম যে আমরা কি ওখানে যেতে পারবো, কিন্তু অবশেষে আমরা কিন্তু পারলাম। হয়তো আমরা হেঁটে উঠতে পারিনি ঠিকই, কিন্তু যেমন করেই হোক আমরা তো পৌঁছে গেলাম। এটা কেদারনাথজির আশীর্বাদ ছাড়া কিন্তু সম্ভব ছিল না।
চলে এলাম মন্দিরের মেন চত্বরে। এই চত্বরে প্রচুর প্রচুর দোকানপাট রয়েছে আর লোকও প্রচুর রয়েছে। এগিয়ে চললাম আমরা এই ভিড় ঠেলে কেদারনাথের মন্দিরের যতটা কাছে যাওয়া যায়। এই মন্দিরের রাস্তার ওপরেই কিন্তু আমাদের হোটেল। তো প্রথমে আমরা হোটেলটাই খুঁজছিলাম, দেখি হোটেলটা আমরা কখন খুঁজে পাই। তো যেতে যেতে মনে হচ্ছে যেন আমরা ঠিক হোটেলের কাছাকাছিই চলে এসেছি, কারণ যা লোকেশন দিয়েছিল, হ্যাঁ একদমই সামনে এইটাই আমাদের হোটেল। তো যাই হোক, হোটেলে প্রথমে ঢুকিনি, আমরা কেদারের চত্বরটাকে প্রথমে ভালোভাবে ঘোরার জন্য এবং কেদারের মন্দিরকে ভালো করে দর্শন করার জন্য চারিদিকে ঘুরে ছবি তুলতে লাগলাম। খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর পরিবেশ। যদিও ঠান্ডা ভালোই ছিল, মোটামুটি প্রায় মাইনাসই হবে হয়তো, কিন্তু তা সত্ত্বেও এত লোক কিন্তু এখানে নির্বিকারভাবে ঘুরছে। এখানে ঠান্ডার কোনো ব্যাপারই যেন কেউ বুঝতে পারছে না, এতই মাহিত্য এই মন্দিরের। এবারে আমরা চললাম কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে অবস্থিত ওই বিশাল একটি পাথরের কাছে, যা ভীমশিলা নামে পরিচিত। এই ভীমশিলাই 2013 সালের বন্যায় মন্দিরটিকে রক্ষা করেছিল বলে বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ভীম এই শিলাটি স্থাপন করেছিলেন মন্দিরকে রক্ষা করার জন্য। আবার অনেকে বিশ্বাস করেন এটি অলৌকিক ঘটনার একটি উদাহরণ, যা মন্দিরটিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। এটি এখন একটি আধ্যাত্মিক তাৎপর্য বহন করছে এবং অনেক পর্যটক এখানে ধ্যান করার জন্য যান। আমরা তাই এখানে কিছু ছবি তুললাম। দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল। কেদারনাথের মন্দিরের পিছনে সুউচ্চ পর্বতমালার ওপরে অস্তমিত সূর্যের লাল আভা আর মন্দিরের গায়ে আলোকসজ্জা দুটো মিলে কিন্তু একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের দরজা খোলার অপেক্ষায়। আপনারা দেখছেন মন্দিরের দরজা এবার খুলবে এবং আমরা বাইরে থেকে এখানে কেদারনাথজিকে দর্শন করতে পারব। দেখা যাক কতক্ষণ আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু খুব 2013 সালে যে মেঘ ভাঙা বৃষ্টিতে এই অঞ্চলটি প্রায় অর্ধেক ধ্বংসই হয়ে গেছে। এই চত্বরে আগে কিন্তু আরও অনেক বড় বড় বিল্ডিং ছিল, ভারত সেবাশ্রম ছিল, কিন্তু তাদের কিন্তু আজকে আর কোনো অস্তিত্বই নেই। এই অঞ্চলটি পুরো নতুনভাবে গড়ে উঠেছে, তাই দেখুন চারিদিকটা কিন্তু অনেকটাই ফাঁকাই রয়েছে। অর্থাৎ প্রকৃতি নিজেকে আবার নিজের রূপে ফিরিয়ে নিয়ে গেছে। অর্থাৎ যেটাকে আমরা কম্পিউটারে রিস্টার্ট বলি, প্রকৃতিও মাঝে মাঝে রিস্টার্ট দেয় এইভাবে।
ডিগ্রি টেম্পারেচারে আমরা কেদারের মন্দির 12টা, টেম্পারেচার -5। মন্দিরে বিশেষ পুজো অর্থাৎ মন্দিরের অনেক লাইন ভিতরে আছে। প্রবেশ করে মন্দিরের বিগ্রহকে স্পর্শ করার জন্য আমরা যে বিশেষ পুজোর অনুমতি পেয়েছিলাম, অর্থাৎ অনুমতিকে আমরা নিয়েছিলাম বলতে পারেন, সেই উদ্দেশ্যে আমরা রাত্রি 12:30টার সময় কিন্তু লাইন দিয়েছি -5 ডিগ্রি টেম্পারেচার। বুঝতেই পারছেন, -5 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আমরা হরে হরে মহাদেব। ওই কেদারনাথ চত্বরে ঘুরে বেড়াচ্ছি। ঠাকুরের অপার মহিমা ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। হরে হরে মহাদেব। হ্যাঁ হ্যাঁ। কই এই তো। भाई साहब लाइन में की हम रहेंगे, लाइन में रहेंगे। हाँ लाइन में আমরা কেদারনাথ মন্দিরে ঢুকছি আবার পুজো দেওয়ার জন্য। স্পেশাল পুজো এখন -5 ডিগ্রি টেম্পারেচার। তাতেও বাবার কৃপায় আমরা রাস্তায় দাঁড়িয়েছি বাইরে, এটাই বিরাট ব্যাপার। জয় বাবা বলে, জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে। রাত্রি 12:30 বাজছে, -5 ডিগ্রি টেম্পারেচার। একটাই থাকে। একটার সময় আমরা পুজো দিয়ে বেরোলাম কেদারের মন্দির থেকে। এটা একটা স্পেশাল পুজো, তো খুবই ভালো এই পুজো আমরা দিলাম। আমরা সবাই রয়েছি এখানে। এবার একটু চলে যাচ্ছি হোটেলের রুমে, আবার সকালবেলাতেই চলে আসবো। সকাল সকাল উঠে বাইরে বেরিয়ে এসে এক অবর্ণনীয় দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। দূরে পাহাড়ের চূড়ায় তখন রক্তিম আভা লেগেছে, আর নিচে কেদারের মন্দিরের ঘণ্টার ধ্বনি বাজছে। একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে চারিদিকে। এত সুন্দর পরিবেশ যে সেটা বলারই অপেক্ষা রাখে না।
সমস্ত কেদারনাথ সানরাইজ দেখুন, পূর্ব সানরাইজ। অপূর্ব সূর্যোদয় আজ এই কেদারনাথ ধামে, যেটা আমরা কেদারনাথের এই মন্দিরটি এর জন্য উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতমালার সূর্যোদয়ের প্রায় জন্য ৩,৫৮৪ মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত একটি শিব মন্দির। এটি কিন্তু ভারতের 4টি ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, এবং এটি শুধুমাত্র এপ্রিলের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে, কারণ তারপর এটি কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই মন্দিরটি কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়েছে গোটা মন্দিরটাতে, এবং শুধুমাত্র পাথরগুলোকে কিন্তু লোহার ক্লাম্প দিয়ে জোড়া লাগানো আছে, আর কোনো রকম সিমেন্টের কিন্তু ব্যবহার করা হয়নি। মন্দিরের চারিদিকের দৃশ্য সত্যিই স্বর্গীয় দৃশ্য। কোথায়? হ্যাঁ, ওইদিকে। চলো। এরপর আমরা ধীরে ধীরে আদি শঙ্করাচার্যের মন্দিরের কাছে যেতে লাগলাম। এই আদি শঙ্করাচার্যের মন্দিরটি কেদারনাথ মন্দির থেকে মাত্র 600 মিটার দূরে ঠিক মন্দিরের পিছনেই অবস্থিত, এবং এই স্থানেই কিন্তু আদি শঙ্করাচার্য তার জীবনাবসানের পর সমাধি লাভ করেছিলেন বলেই বিশ্বাস করা হয়। এখানে একটি 8.5 মিটার উঁচু আদি গুরু শঙ্করাচার্যের ব্রোঞ্জ ও মার্বেলের মূর্তি রয়েছে, যা 1954 সালে তৈরি করা হয়েছিল। এবার আমরা দেখুন ধীরে ধীরে ওই আদি শঙ্করাচার্যের মন্দিরের কাছে এগিয়ে চললাম। মন্দিরটা কিন্তু কিছুটা মাটির নিচে অবস্থিত, এবং তাই সিঁড়ি দিয়ে, একটা গোল সিঁড়ি, দেখুন এই গোল সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমাদের কিন্তু নিচে নেমে যেতে হবে। আমরা ওই মূর্তির কাছাকাছি পৌঁছাবো। দেখুন এই যে দেখুন সিঁড়ি, এবার কিন্তু ধীরে ধীরে ঘুরতে ঘুরতে আমরা নামছি, এবং নামতে নামতে আমরা কিন্তু ওই জায়গায় পৌঁছে যাব। আর দেখুন পেছনে কি অপূর্ব দৃশ্য, এই কেদারডোমে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। দেখুন এই যে শঙ্করাচার্যের মন্দির, এখানে লেখা রয়েছে ওনার নামে, এবং এটাই তার সমাধি মন্দির। উনি এখানেই কিন্তু সমাধিস্থ হয়েছিলেন। এবং চলে এসেছি আমরা সেই মূর্তিটির সামনে। অসাধারণ সৌন্দর্যময় জায়গা, পেছনে বরফান্বিত বিরাট পাহাড় দৃশ্য, তার সামনে আদি শঙ্করাচার্যের এই মূর্তি দারুণ সুন্দর মেলবন্ধনের সৃষ্টি করেছে। এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ভৈরবনাথজির মন্দিরের দিকে। ভৈরবকে ক্ষেত্রপাল হিসাবে বর্ণনা করা হয়েছে, যিনি শীতকালে যখন মন্দির বন্ধ থাকে তখন কেদারনাথ মন্দির এবং সমগ্র কেদার উপত্যকার রক্ষক হিসাবে উপস্থিত থাকেন। কেদারনাথ মন্দির দর্শনের জন্য
ভ্রমণকারী তীর্থযাত্রী এবং ভক্তরা কিন্তু রীতি অনুসারে ভৈরবনাথ মন্দিরকেও দর্শন করেন এবং প্রণাম করেন। এই মন্দিরের যাওয়ার রাস্তাটিও খুব সুন্দর। এটি কেদারনাথ মন্দির থেকে 800 মিটার উঁচুতে অবস্থিত এবং এই রাস্তাটা মাত্র 1 কিলোমিটার। ধীরে ধীরে ওপরে উঠে গেলে কোনো অসুবিধা হবে না। এই মন্দির অবশ্যই আপনারা দর্শন করবেন, কারণ ভৈরবনাথ দর্শন না করলে কেদার দর্শন কিন্তু সম্পূর্ণ অসমাপ্ত থেকে যায়। তাই ভৈরবনাথের মন্দির কিন্তু আপনারা অবশ্যই দর্শন করবেন। অপূর্ব সিন দেখুন। মাত্র 1 কিলোমিটার রাস্তা, একটু কষ্ট তো হচ্ছেই, কিন্তু তবুও পারিপার্শ্বিকের এই অসাধারণ দৃশ্য আমাদের কিন্তু সমস্ত কষ্ট লাঘব করে দিয়েছে। ধীরে ধীরে আমরা ভৈরবনাথজির মন্দিরের কাছে যেতে লাগলাম। ভৈরবনাথজি টেম্পল। দেখুন সে অপূর্ব দৃশ্য। বম বম ভোলে, বম ভোলে, বম ভোলে, বম ভোলে। ধীরে ধীরে অবশেষে আমরা চলে এলাম সেই ভৈরবনাথজির মন্দিরের সামনে। এই কয়েকটা সিঁড়ি উঠলেই কিন্তু ভৈরবনাথজির মন্দিরে পৌঁছে যাব। মন্দির বলতে এখানে কিছু নেই, এখানে কিন্তু ঠিক কেদারনাথের মন্দিরে যেরকম ত্রিভুজাকৃতি একটি উঁচু পাথর রয়েছে, এখানেও কিন্তু ঠিক সেই রকমই রয়েছে। দেখুন, এই যে নিচে দেখুন, নিচে দূরে কিন্তু দেখা যাচ্ছে কেদারনাথের মন্দির। আর দেখুন, এই যে রয়েছে পেছনের সাদা পাহাড়, একটা অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়েছে, অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে এই মন্দিরের। আমরা আমাদের এই যে কষ্ট করে উঠে এলাম, সমস্ত কষ্ট লাঘব হয়ে গেল বাবা ভৈরবনাথজির দর্শন করে। দেখুন, এটি বাবা ভৈরবনাথজি। আসল কিন্তু এখানে মূর্তি বলে কিছু নেই। এটা একটি বড় ত্রিকোণাকৃতি পাথর এবং এই পাথরটি বাবা ভৈরবনাথ। পেছনে দেখা যাচ্ছে বিরাট সাদা পাহাড় আর চারিদিকের অসাধারণ সৌন্দর্য। দেখুন, ভৈরবনাথের মন্দির। জয় বাবা ভৈরবনাথ, জয় বাবা ভৈরবনাথ। নামছি আমরা। দেখুন কেদারনাথজি উনি ওখানে রয়েছেন। পিছনে দেখুন কেদারতুম। ধীরে ধীরে নামছি। খুব স্টিফিক কিন্তু খুবই কম,
1 কিলোমিটারও নয়। ওই নিচে দেখুন কেদারনাথজির মন্দির। আমরা ভৈরবনাথজির মন্দির থেকে কেদারনাথজির মন্দিরে সম্পূর্ণ দর্শন করলাম। আর এবার দর্শন করে আমরা ধীরে ধীরে নিচে নামতে লাগলাম, কারণ আমাদের কিন্তু কেদার যাত্রা সম্পূর্ণ হয়েছে। ভৈরবনাথ থেকে কেদারনাথের এই রাস্তাটা কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু এই রাস্তায় উঠতে উঠতে এই যে কেদারের পাহাড়ের যে সৌন্দর্য, সেটা সত্যি এক কথায় অনবদ্য। এত সুন্দর দৃশ্য না, আর পুরো নিচে কেদারটাকে উপর থেকে খুব ভালো দেখতে লাগে। এই অবশ্যই প্রত্যেকের অন্তত একবার ভৈরবনাথে ওঠা উচিত। এবার বিদায়ের ঘন্টা বেজে গেল। এই মন্দির ছেড়ে যেতে আমাদের কারোরই আর ভালো লাগছিল না। এত সুন্দর পরিবেশ ছেড়ে কি কারোর যেতে ইচ্ছা হয়? কিন্তু উপায় তো নেই, আমাদেরকে এবার নেমে যেতেই হবে নিচে। তবে সুযোগ পেলে আবার আসবো বাবার কাছে, এই কামনাই জানালাম। বাবা যেন আমাদেরকে আবার এখানে টানেন, আমরা আবার যেন এখানে আসতে পারি। কেদারনাথ না এলে সমস্ত ঘোরা কিন্তু বৃথা। চলে যেতে হচ্ছে আমাদের, কিছু করার নেই। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম হেলিপ্যাডের দিকে। কেদারনাথের মন্দির থেকে হেলিপ্যাড কিন্তু খুব একটা কাছে নয়, মোটামুটি 4 কিলোমিটারের ওপরে রাস্তা কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। কিন্তু আমাদের তো সঙ্গে মালপত্র কিছুই ছিল না, অর্থাৎ আমাদের ব্যাগ বা আদার্স সব কিছু কিন্তু আমরা ফাটাতেই রেখে এসেছিলাম। এখানে হেলিকপ্টারের ওজনের একটা ব্যাপার আছে, বেশি ওজন আনা যাবে না, জন্য কোনো ক্রমে একটা ব্যাগের মধ্যেই সব জিনিস নিয়ে এসেছিলাম। তাই আমাদের এই 4 কিলোমিটার হাঁটতে কোনো অসুবিধা হয়নি। যতবার এগিয়ে যাচ্ছি আবার ঘুরে ঘুরে আমরা দেখছি কেদারের মন্দিরকে। মনটা এত ভালো হয়ে গেল। আর আজকের ওয়েদার দেখুন, অসম্ভব সুন্দর ওয়েদার। গতকাল আমরা যখন এসেছিলাম তখন একটু একটু মেঘ ওপরে ছিল, আজকে কিন্তু এক ফোঁটাও মেঘ নেই। এত সুন্দর রোদ উঠেছে না, মানে ভাবা যায় না। তাই আমাদের এই জায়গাটা কিন্তু আজকে ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু উপায়ও তো নেই, যেতেও তো হবে। দেখুন এই সামনের ওই ব্রিজ দিয়ে আবার ডান দিকে যাব, ডান দিকে গিয়ে আমরা হেলিকপ্টারের দিকে যাব। আর এই রাস্তার দুধারে কিন্তু পুরো অস্থায়ী তাঁবু রয়েছে, অর্থাৎ যেসব লোকেরা এখানে কোনো হোটেল বুক না করে আসবেন তারা কিন্তু এই টেন্ট বা তাঁবুগুলোতে থাকবেন, এবং তাদের জন্য কিন্তু অনেক ভালো ব্যবস্থা রয়েছে। আমরা চলে এলাম হেলিপ্যাডে। এই হেলিপ্যাডটা কিন্তু সমস্ত কোম্পানির হেলিকপ্টারই এখানে নামবে, অর্থাৎ কেদারনাথে কিন্তু আলাদা আলাদা কোম্পানির জন্য আলাদা আলাদা হেলিপ্যাড নেই, কিন্তু ফাটাতে এক একটা কোম্পানির এক একটা হেলিপ্যাড থাকে।
এবারেও কিন্তু আমার বন্ধুরা আগে চলে গেল, কারণ ওই যে বললাম ওজনের ব্যাপার আছে, অর্থাৎ আমরা 4 জন কিন্তু একটা কপ্টারে যেতে পারি। আমাদের এই যে কপ্টারটা এবারে, এটা কিন্তু 4 জনের কপ্টার, অর্থাৎ পেছনের সিটে আমরা 3 জন আর সামনের সিটে 1 জন। এখন সামনের সিটে গোপা বসে আছে। সামনের সিট থেকে তো অসাধারণ লাগছে, খুব ভালো লাগছিল। এই সুন্দরভাবে আমরা হেলিকপ্টারে চেপে যাচ্ছি, এটা একটা স্বপ্নের মতো জার্নি। যাওয়ার সময় আর আসার সময় 2 রকমের হেলিকপ্টারে চাপলাম। আসার সময় একরকম হেলিকপ্টার চেপেছিলাম, আর যখন ফিরছি তখন আরেক রকম হেলিকপ্টার। সত্যি ভালোই লাগছে এই 2 রকম হেলিকপ্টার চেপে আবার আমরা ফাটাতে ফিরে যাচ্ছি। দেখুন ওই নিচে দেখা যাচ্ছে থাম্বি এয়ারলাইন্সের ফাটার হেলিপ্যাড। ওই যে দেখুন ফাটার হেলিপ্যাডের দিকে আমাদের হেলিকপ্টারটা টার্ন নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। দেখুন ওইখানেই আমরা কিন্তু গিয়ে নামবো। ধীরে ধীরে আমরা চলে এলাম হেলিপ্যাডের মধ্যে, এবং হেলিপ্যাড থেকে নেমে আমরা কিন্তু এবারে সোজা চলে যাব আমাদের গাড়ির কাছে। অর্থাৎ আমাদের গাড়ি নিচে ড্রাইভার সাহেব গাড়িতে ওয়েট করছে। এবার আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চলে যাবে সোজা ত্রিযুগী নারায়ণের মন্দিরে। এই যে ত্রিযুগী নারায়ণের মন্দির, এই মন্দিরেই কিন্তু শিব ও পার্বতীর মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছিল, এবং এই বিবাহের সাক্ষী ছিলেন স্বয়ং নারায়ণ। তাই এই মন্দিরটির নাম ত্রিযুগী নারায়ণ। আমরা এখন ওই ত্রিযুগী নারায়ণ মন্দিরের দিকেই যাচ্ছি। এই রাস্তায় যেতে যেতে মাঝে এক জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য বিরাট একটা জ্যাম লেগে গিয়েছিল। তো এখানে বিআরওরা জ্যাম পরিষ্কার করছেন। তো জ্যাম কিছুক্ষণের মধ্যেই উঠে গেল। এরপর আমরা চললাম আবার ত্রিযুগী নারায়ণ মন্দিরের দিকে। আর এই দেখুন নিচে ডান দিকে দেখা যাচ্ছে, এটা কিন্তু গাড়ির স্ট্যান্ড। অর্থাৎ যারা সোজা কেদারে পায়ে হেঁটে উঠতে চান, তারা কিন্তু তাদের গাড়ি বাইক এই ডান দিকের এই স্ট্যান্ডে রেখে যেতে পারেন। তাই এটা কিন্তু একটা বিরাট স্ট্যান্ড রয়েছে গাড়ির। তাই এখানে একটু লোকজনও বেশি, এখানটা খুব জ্যাম ছিল। তো আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু হয়নি এখানে। চলে এলাম আমরা ত্রিযুগী নারায়ণের মন্দিরে। এইখানে পার্কিং, গাড়ি এখানে রেখে আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা গেলেই কিন্তু আমরা ত্রিযুগী নারায়ণের মন্দিরে প্রবেশ করতে পারব। খুবই সুন্দর পরিবেশ এখানে, ভিড়ও সেরকম ছিল না। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে মন্দিরের গেট। এই গেট পেরিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে কিন্তু দুদিকে অনেক ছোট ছোট দোকান রয়েছে, এবং এখানে কিন্তু পুজোর সামগ্রীও পাওয়া যায়। তো আপনারা যে কেউ এখানে কিন্তু পুজোর সামগ্রী কিনতে পারেন।
দেখুন এই নিচে, দেখুন বাঁ দিকে, এইটি হচ্ছে ত্রিযোগী নারায়ণের মন্দির। এখানেই শিব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল এবং প্রধান সাক্ষী ছিলেন নারায়ণ। এই মন্দিরকে দেখা একটা সৌভাগ্যের বিষয় তো বটেই, এবং নিচে কিছুটা লাইন রয়েছে। আর এই মন্দিরের ভেতরে কিন্তু একটা প্রজ্বলিত শিখা আছে, যেটা এখনো জ্বলছে। তো এই মন্দিরেও কিন্তু আমরা আমাদের দ্বিতীয়বার করে বিবাহ করে নিলাম। অর্থাৎ এটা একটা মজার ব্যাপারও বটে। এই মন্দিরের সামনে বিবাহ করার একটা সুযোগ যখন পেয়েছি, সেটাকে হাতছাড়া করা যায়? তাই আপনারাও কিন্তু সবাই এখানে এসে, যারা বিবাহিত তারা আর একবার বিয়ে করে নিতে পারেন। जो भी आप कलयुग का जो प्रमाण आया वो अग्नि कम होने लगी, उसमें लकड़ी डालने का मतलब भगवान विष्णु के साथ सरस्वती वो आपको करने का पैकेट पे बना के नहीं, आपको घर में ले जाना और सबको लगाना, पूजा करने लगेगा। ये আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই বেল আইকনটিকেও প্রেস রাখুন, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তখন কিন্তু তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেল অভিজিৎ ট্রাভেলগ।